সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। পরিচিতি: আমি বিকাশ চন্দ্র দাস, হেডমাস্টার, এলএনসি মিলস হাই স্কুল, নারায়ণগঞ্জ। বিষয়: খাদ্য, পুষ্টি ও পরিপাক, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম। আজকের বিষয়: খাদ্য পরিপাক ক্রিয়া, দাঁতের গঠন ও আন্তরিক শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করতে পারবে, দাঁতের গঠন বর্ণনা করতে পারবে, আন্তরিক সমস্যার কারণে কী রোগ দেখা দেয় বর্ণনা করতে পারবে। খাদ্য পরিপাক ক্রিয়া। খাদ্য পরিপাক ক্রিয়া 4 ধরনের: 1. মুখে খাদ্য পরিপাক, 2. পাকস্থলীতে পরিপাক, 3. ক্ষুদ্রান্তে পরিপাক, 4. বৃহদান্তে পরিপাক। মুখে পরিপাক: 1. দাঁত ও জিহ্বার সাহায্যে খাদ্যবস্তু ছোট টুকরায় পরিণত হয়। 2. এসময় লালা নিঃসৃত হয় যা গলদকরণে সাহায্য করে। 3. লালায় ট্রায়ালিন নামক এনজাইম থাকে যা মুখগহ্বরে আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের কোনো পরিবর্তন হয় না। 4. মুখগহ্বর থেকে খাবার পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে পরিপাক: পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। এই রসে প্রধান যে উপাদান থাকে তা হল হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে। নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সক্রিয় পেপসিন পরিণত হয়। পেপসিন: পেপসিন হলো এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত। আমিষ পেপসিনের সহায়তায় পলিপেপটাইডস সৃষ্টি হয়। ক্ষুদ্রান্তে পরিপাক: পাকস্থলী থেকে পাকমন ক্ষুদ্রান্তে ডিউডেনামে প্রবেশ করে। এই সময় অগ্নাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিউডেনামে আসে। এই পাচকরস খাদ্য মণ্ডের অম্লভাব প্রসারিত করে। পাচকরসের এনজাইম দিয়ে শর্করা ও আমিষ পরিপাকের কাজ চালাতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। যকৃৎ হতে পিত্তরস নিঃসৃত হয়। এটি অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। অগ্নাশয় রসে এনজাইম লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। আন্তরিক রসে অ্যামাইলেজ, লাইপেজ, মন্ট্রেজ, ল্যাকটোজ ও সুক্রোজ ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্তে ট্রিপসিন এর সাহায্যে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইড ট্রিপসিনের সহায়তায় অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। অ্যামাইলেজ শর্করাকে সরল শর্করায় পরিণত করে। স্নেহসার অ্যামাইলেজের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। বৃহদান্তে পরিপাক: কোলনে পাকমন কোনো রাসায়নিক বিক্রিয়া বা পরিপাক ঘটে না, তবে খাদ্য আসার অংশে যে পানি থাকে তা এখানে শোষিত হয়। বৃহদান্ত লিপিড, আমিষ, লবণ এবং উদ্ধৃত এনজাইম হতে লবণ ও পানি শোষণ করে রক্তে স্থানান্তরিত হয়। ফলে উচ্ছিষ্ট খাদ্য ঘনীভূত হয়ে মলে পরিণত হয়। পরবর্তীতে তা পায়ুপথ এর মাধ্যমে দেহ হইতে বেরিয়ে যায়। আত্তীকরণ: শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম এ পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হল আত্তীকরণ। এটা একটি গঠনমূলক বা
উপচিতি প্রক্রিয়া অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং রক্তের সাহায্যে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে এবং এসব স্থানে প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইম এর প্রভাবে স্নেহ এবং শর্করা তৈরি করে। এভাবেই প্রোটোপ্লাজম কোষ গঠনে সহায়তা করে এবং তার ফলে দেহের বৃদ্ধি ঘটে। একক কাজ, খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। দাঁত। মানবদেহে সবচেয়ে শক্ত অংশ দাঁত। প্রাপ্তবয়সে মুখগহ্বরের উপরে ও নিচের চোয়ালে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। মানুষের স্থায়ী দাঁত 4 ধরনের, যথা কর্তন দাঁত, এই দাঁত দিয়ে খাবার কেটে টুকরা করা হয়। ছেদন দাঁত, এই দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়। অগ্রপেশন দাঁত, এই দাঁত দিয়ে চবন, পেষণ উভয় কাজ করা হয়। পেষণ দাঁত, এই দাঁত চবন ও পেষণে ব্যবহার হয়। চিত্রে প্রদর্শিত চিত্রে দাঁতের গঠন সম্পর্কে দেখানো হয়েছে। ডেন্টিন, এনামেল, দাঁতের বিভিন্ন উপাদান, দন্তমজ্জা, সিমেন্ট। দ্বিতীয় স্লাইডে মজ্জা গহ্বর, যা ইন্ডিকেটরের মাধ্যমে চিহ্নিত করে দেখানো হয়েছে। এনামেল, ডেন্টাইন, মারি, সিমেন্টাম, দন্তমূলনালী, অস্থি, পেরিওডেন্টাল ঝিল্লি, স্নায়ু, অগ্রছিদ্র। দন্তচূড়া, ক্রাউন, দন্তস্কন্ধ, নেক, দন্তমূল, রুট। মজ্জা গহ্বর। আন্ত্রিক সমস্যা। আন্ত্রিক সমস্যার কারণে কখনো কখনো নিম্নলিখিত রোগ বা শারীরিক অসুবিধা দেখা দেয়, যেমন অজীর্ণতা। একে আমরা বদহজমও বলে থাকি। নানা কারণে বদহজম হয় বা হজমে ব্যাঘাত ঘটে, যেমন পাকস্থলীর সংক্রমণ, বিষণ্ণতা, অগ্ন্যাশয় রোগ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। লক্ষণ: পেটের উপরের দিকে ব্যথা, পেট ফাঁপা, পেট ভরা মনে হওয়া, বুকে জ্বালা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, বুকে ব্যথা, টক ঢেকুর ওঠা, এগুলো অজীর্ণতার লক্ষণ। পাকস্থলীর আলসারের কারণেও হজমে অসুবিধা দেখা দিতে পারে। একে সাধারণত মানুষ গ্যাস্ট্রিক বলে, যদিও সঠিক নামটি হলো পেপটিক আলসার। প্রতিকার: অজীর্ণতা নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হলো অতিভোজন করা যাবে না, আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া, ধূমপান পরিহার করা, প্রয়োজনে অজীর্ণতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া। আমাশয়। ঘন ঘন মলত্যাগ, মলত্যাগের সাথে শ্লেষ্মা বের হওয়া, পেটে ব্যথা, অনেক সময় শ্লেষ্মাযুক্ত মলের সাথে রক্ত যাওয়া এবং দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া আমাশয় রোগের লক্ষণ। প্রতিরোধ: এই রোগ প্রতিরোধে যা করতে হবে তা হলো বিশুদ্ধ পানি পান করা, শাক সবজি ও ফলমূল পানি দিয়ে ধৌত করা, মলত্যাগের পর হাত সাবান দিয়ে ভালোভাবে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, খাবার আগে হাত ও থালা বাসন ভালোভাবে ধুয়ে নেওয়া। কোষ্ঠকাঠিন্য: যখন কারো শক্ত পায়খানা হয় কিংবা 2 বা তারও বেশি দিন পায়খানা হয় না, এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলে। কারণ: বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন পায়খানা চেপে রাখলে, বৃহদান্তে
অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে গমনে মল থেকে বেশি পানি শোষিত হলে, আবার পরিশ্রম না করলে আন্তরিক গোলযোগ কোলনের মাংসপেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে, রাফেল বা আঁশযুক্ত খাবার না খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রতিকার: এই রোগের প্রতিকারে করণীয় তা হল আমিষযুক্ত খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, পরিমিত শাকসবজি, আপেল, নারিকেল, খেজুর, আম, পেঁপে, আনারস, কলা ইত্যাদি খাওয়া, নিয়মিত মলত্যাগের অভ্যাস করা, হাঁটা চলার অভ্যাস করা। গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। পেপটিক আলসার বলতে খাদ্যনালীর যে কোনো অংশের আলসারকে বোঝায়। সেটি যদি পাকস্থলীতে হয় তাহলে তাকে গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনামে হলে ডিউডেনাল আলসার বলা হয়। কারণ পেপটিক আলসার রোগ সাধারণত পেটের ঠিক মাঝ বরাবর নাভির একটু উপরে গায়ে ঘেঁষে ব্যথা অনুভূত হয়। খালি পেটে অতিরিক্ত তেল জাতীয় খাদ্য খেলে ব্যথা বাড়ে। প্রতিরোধ ও প্রতিকার: এ রোগ থেকে দূরে থাকতে হলে যা যা করণীয় তা হল নিয়মিত সহজপাচ্য আহার গ্রহণ করা, অতিরিক্ত বা অধিক তেল এবং মশলাযুক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, ফুটানো দুধ, পনির এবং কলা খেলে ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত খাদ্য গ্রহণ করে কফি, সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থাকা। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে এ রোগ প্রতিরোধ সম্ভব। রোগটি হলে পূর্ণ আরোগ্যের জন্য নিয়ম মেনে আহার করা, পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক অ্যান্টিবায়োটিক ঔষধ খেতে হবে। কৃমিজনিত রোগ। কৃমি পরজীবী হিসেবে পোষক দেহে বাস করে। মানবদেহ অনেক প্রজাতির কৃমির পোষক। বিশেষ করে মানুষের অন্ত্রে গুলকৃমি, সুতাকৃমি, পিতাকৃমি পরজীবী হিসেবে বাস করে। কারণ কৃমির কারণে পেট ব্যথা, দুর্বল ভাব, বদহজম, বমি বমি ভাব, খাবারে অরুচি, রোগীর চেহারা ফ্যাকাশে হওয়া, রক্ত স্বল্পতা দেখা দেওয়া, হাত পা ফুলে যাওয়া, পেট বড় হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়। সতর্কতা: মল পরীক্ষার মাধ্যমে পেটে কৃমি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। মাছির মাধ্যমে খাদ্য দূষিত হয়। এই দূষিত খাদ্য কৃমির বিস্তারে সহায়তা করে। কাঁচা ফলমূল ধুয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলা, খাবার আগে হাত ভালোভাবে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, খালি পায়ে হাঁটা এবং অল্প সেদ্ধ সবজি, মাংস না খাওয়া ইত্যাদি সাবধানতা অবলম্বন করে এই রোগ প্রতিরোধ সম্ভব। অ্যাপেন্ডিসাইটিস। পেটের ডান দিকের নিচে বৃহদন্ত্রের সিকামের সাথে অ্যাপেন্ডিক্সের অবস্থান। এটি আঙ্গুলের আকারের একটি থলে। অ্যাপেন্ডিক্সের সংক্রমণের কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়। লক্ষণ: এ রোগ প্রথমে নাভির চতুর্দিকে ব্যথা অনুভব হয় এবং ব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তলপেটের ডান দিকে সরে যায়। ক্ষুধামন্দা, বমি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা দেয়। প্রতিকার: এ রোগের প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ করতে হবে, অন্যথায় রোগীর মৃত্যু হতে পারে। ডায়রিয়া। দিনে যদি অন্তত 3 বার পাতলা পায়খানা হয় তবে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। লক্ষণ:
ঘন ঘন পায়খানা হওয়া, বারবার বমি হওয়া, খুব পিপাসা লাগা, মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া, দেহের চামড়া কুঁচকে যাওয়া, চোখ বসে যাওয়া ইত্যাদি ডায়রিয়ার উপসর্গ। এ সময় রোগীর খাবার বা পানীয় ঠিকমতো খেতে চায় না, শিশুর মাথার চাঁদি বসে যায়, আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে। দূষিত পানি পান করলে, বাসি পচা নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের আশঙ্কা বেশি। প্রতিকার: ডায়রিয়া রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব খাবার স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। বিশেষ প্রয়োজনে বাড়িতেও স্যালাইন বানানো যায়। একক কাজ: আন্তরিক সমস্যা সমূহ লিখো, স্যালাইন খাওয়ার প্রয়োজনীয়তা ও বানানোর উপায় লিখো। গুরুত্বপূর্ণ শব্দসমূহ: দাঁত, অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, কৃমিজনিত রোগ, অ্যাপেন্ডিসাইটিস, ডায়রিয়া। বাড়ির কাজ: আন্তরিক সমস্যাসমূহ লিখো, খাদ্য পরিবার ক্রিয়া বর্ণনা করো। আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।